সুপ্রিয় দর্শক, ঈদের আনন্দঘন আয়োজনে বিনোদন অঙ্গনের অনেক উদীয়মান তারকায় থাকেন আলোচনায়। ইতিমধ্যে অল্প কিছু কাজ দিয়ে দর্শকদের নজর কাটতে শুরু করেছেন তরুণ অভিনয় শিল্পী ইশরাত অতিথি। অভিনয়ে ঈদের স্মৃতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের ঈদ আড্ডায় উপস্থিত হয়েছেন তিনি। কথা বলবো তার সঙ্গে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাটছে। ঈদটা সবসময় আমার জন্য অনেক এক্সাইটমেন্টের একটা ব্যাপার ছিল, আছে, থাকবে। আর ঈদে যেহেতু ফ্যামিলি সবাই একসাথে হয়, দাদু বাড়ি যাওয়া হয়, কাজিনদের সাথে দেখা করা হয়, সো ঈদ আমার কাছে অনেক স্পেশাল। আর নতুন জামা তো পরতে ভালোই লাগে। আরেকটা ইমোশন আছে যে নতুন জামা কিনলে আগে দেখাবো না, ঈদ পুরাতন হয়ে যাবে। সো এই ব্যাপারটাও আছে যে ফার্স্ট টাইম আমার বোনরা বা যারা আছে, মানে যে কিনতে গিয়েছে সে তো দেখে ফেলেছে, কিন্তু যারা নতুন তাদের সামনে এখনো রিভিল করা যাবে না। ঈদের সময়টা বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা হয় কিনা? হ্যাঁ, যখন ওরা যদি থাকে, আমরা যদি ঢাকায় থাকি, তাহলে ঘোরাঘুরি করা হয়। অভিনয়ে আসার যাত্রাটা কিভাবে শুরু হলো? যেহেতু যতটুকু আমরা জানি যে তোমার পরিবারে অভিনয়ের সাথে কারো কোনো যোগসূত্রতা নেই, শুরুটা কিভাবে হয়েছিল? আমি সব সময় অভিনয় করতে মানে অনেক ইচ্ছুক ছিলাম। টিভিতে অ্যাড দিলে আমার অনেক ইচ্ছা করতাম, আমি আম্মুকে বলতাম। আমার এখনও মনে আছে একটা মেহেদির অ্যাড ছিল, যতটুকু আমার এখনও মনে আছে। মেহেদির অ্যাড হতো, আমরা তো জানি মেহেদির অ্যাড কত সুন্দর লাগে। তো আমি আম্মুকে বলতাম, আম্মু আমিও এইভাবে এই মেহেদির অ্যাডটা আমি করবো। তো আম্মু বলতো হ্যাঁ ঠিক আছে করবা। তো পরে একদিন আর কি, অনেক চাওয়ার পর আর কি কোনোভাবে আমার চান্স আসছে আর কি একটা অডিশনের। সো আমি অডিশনটা দিলাম। অডিশনটা যাওয়ার পর 1 মাস পর আমার কল এসেছিলো। অ্যান্ড কলটা ছিল একটা ভিমের টিভিসি ছিল, যেটা হচ্ছে অমিতাভ রেজা স্যার ছিল। টিভিসি তো কলটা মানে সকালে থাকে। সো আমি ঘুম থেকে উঠছি, আম্মু আমাকে ডাকছে। আমি জানতাম না রাত্রেবেলাও যে আমি কাজ করব। তো পরে সকালবেলা উঠে আম্মু আমাকে বললো যে তোমার একটা টিভিসি আছে। আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে গেছিলাম। আমার মনে আছে যে সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার কি ভয় লেগেছে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াতে, অথবা সবাই জিজ্ঞেস করতো তখন যে তোমার কেমন লেগেছে, ভয় পেয়েছো কিনা। আমি একদম ভয় পাই নাই। আর সবাই স্বাভাবিকভাবে বলতো কি, যেটা তো খুব ভয় পাওয়ার বিষয়, ফর দ্য ফার্স্ট টাইম যে কেউ ভয় পায়, ঠিক আছে, স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? একটা ক্যামেরা আর অনেক মানুষ ছিল, ক্যামেরা পিছু তো অনেক মানুষ থাকে। তো আমার ভয় লাগে নাই, একদমই আলহামদুলিল্লাহ ভয় লাগে নাই। তো এরপর টিভিসি করার পর না আমার ফিল হচ্ছিল যে মানে আমি সবসময় না অভিনয় করতে যেতাম, আমার সবসময় অভিনয় করার ইচ্ছাটা ছিল। তো আমি যেটা দেখলাম টিভিসি করে যে টিভিসি সুন্দর, কিন্তু ওটাতে আসলে আমার জন্য অভিনয় করার স্কোপটা তো হচ্ছে না। তো আমি তখন আবার ইচ্ছা করলো যে আমি নাটক করতে চাই। তো আমি বলতাম যে আমাকে নাটক, আম্মু আমি নাটক করব। পরে আলহামদুলিল্লাহ মানে ভাগ্যবশত আমি 1 সপ্তাহের মধ্যে আর একটা নাটকের কল পাই। পরে আমি নাটক করেছি ওটা। ওই নাটকটা আমার অনেক ভালো ছিল। আর ওই নাটক করতে করতে কি আমি দেখলাম কি, যেহেতু চাইল্ড আর্টিস্টদের আমার মনে হয় এখন তারপরে স্কোপ আছে অনেক, আগে হয়তো ওরকম স্কোপ থাকতো না অ্যাক্টিংটা দেখানোর, তাই না? তো মানে ডায়লগ ধরেন একটু কম থাকতো। তখন আমার মনে হতো কি আমি অনেক ডায়লগ চাই, পৃষ্ঠা ডায়লগ চাই, আমার এরকম মনে হতো। আমি আমাকে বলতাম যে আম্মু আমি অনেকগুলো ডায়লগ চাই, আমি অনেক কথা বলতে চাই, ঠিক আছে। ধরেন দেখা গেল মাঝে মাঝে ডায়লগ থাকতো না এরকম। তো আস্তে আস্তে সামহাও এখন ফারহানা হয়ে গেলাম, খালি কথাই বলে এই আর কি। ফারহানা কথা বলে, এবং ফারহানার কথা বলাগুলা, ফারহানার অভিনয় প্রাণচাঞ্চল্যে ভরপুর। এই চরিত্রটি আমাদের সবার ভীষণ প্রিয়। এই চরিত্রটি করতে গিয়ে তুমি কোনো বাধার সম্মুখীন হয়েছো কিনা, বা কোনোভাবে চ্যালেঞ্জিং মনে হয়েছে কিনা? ফারহানার চরিত্রটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়নি, কিন্তু আমি না চাচ্ছিলাম যে ক্যারেক্টারটা মানে ফারহানার যে ইমোশন সেটা যাতে আমি দর্শককে দেখাতে পারি, এটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল। যেহেতু আমাদের যিনি ডাইরেক্টর আমার মামা, রাজমামা, তিনি আমাকে বলেছিলেন, আমার মনে আছে এখন ওই লাইনটা, এখন আমার মনে মানে কানের মধ্যে, মানুষের মনে এরকমভাবে স্মৃতি হয়ে থাকে না। উনি আমাকে যখন আমরা স্ক্রিপ্ট পড়তে গিয়েছিলাম, মানে স্ক্রিন টেস্টের জন্য সামথিং ছিল, মানে মিটিংয়ে গিয়েছিলাম, তখন তিনি আমাকে বলেছিলেন তুমি যদি এই ক্যারেক্টারটা ভালো মতো প্লে করতে পারো, দর্শক তোমাকে অনেক পছন্দ করবে, তোমার কথা সবাই মনে রাখবে। আমার কাছে এখন এই যে সময় টিভিতে বসে ইন্টারভিউ দিচ্ছি এখন, এবং আমার যে লাইফের ভালো ভালো মোমেন্টসে এই কথাটা আমার কানে এখনও বাজে যে আমি তখনই ওই দিনে আমি ভেবে ফেলেছিলাম যে আমি এই ক্যারেক্টারটা একদম পারফেক্টলি প্লে করতে চাই। আমি চাই যে ফারহানাকে যাতে মানুষ বুঝুক,
ফারহানাকে যাতে ধরতে পারে যে ও একটা টিনেজার, ওর যেরকম মানে মাঝে মাঝে একটু মেজাজ দেখায়, অ্যাগ্রেসিভ হয়, যখন অ্যাগ্রেসিভ হয় তখনও মানুষ দর্শক, আমি মাঝে মাঝে কমেন্ট করি যে দর্শক একটু মন খারাপ করে যে ফারহানার এই ব্যবহারটা ঠিক হয়নি। তো তখন মনে হয় যে অভিনয়টা হয়তো ভালোভাবে করতে পেরেছি, এই জন্য হয়তো রিলেট করতে পারলো যে হ্যাঁ ফারহানার এটা করা উচিত হয়নি, বা ফারহানা যে গয়না লুকালো ফারহানা ভালো কাজ করছে, তখন মনে হয় যে না তার মানে ফারহানা ক্যারেক্টারটা ভালো মতো প্লে করতে পেরেছে, এখন একটু শান্তি লাগে। এই যে তুমি বললে যে দর্শকদের কমেন্ট অনেক সময় দেখি, একজন ভালো অভিনেতা হওয়ার ক্ষেত্রে এই যে দর্শকের মতামতকে গুরুত্ব দেয়া খুবই গুরুত্বপূর্ণ, এই প্রয়োজনীয় একটি ব্যাপার। হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় যে খারাপ ভালো সবাই তো, আর 10টা মানুষের মধ্যে তো 10টা মানুষই পছন্দ করবে না, 5জন করবে, বাকি 5জন নাই করতে পারে। কিন্তু ম্যাটার ইজ যে যারা আপনাকে ভালো বলছে এবং যারা বলছে যে তুমি অনেক ভালো করছো, তাদের থেকে ওই অ্যাপ্রিসিয়েশনটা নিয়ে আরও ভালো কিছু করার ইচ্ছাটা থাকতে হবে, এবং যাদের পছন্দ হচ্ছে না তারা কিভাবে জিনিসটা চাচ্ছে ওভাবে করার ট্রাই করতে হবে আমার মনে হয়। এই কমেন্ট পড়তে গিয়ে কখনো ট্রোলের শিকার হয়েছে কিনা? ট্রোল আমার আসলে আলহামদুলিল্লাহ কখনো এরকম সিচুয়েশন হয়নি, বা এরকম কোনো খারাপ কমেন্টস আলহামদুলিল্লাহ কখনো পাইনি। মেবি কজ ফারহানাকে সবাই আপন করে নিয়েছে, সবার কাছেই হয়তো ফারহানা একটা মানে খুব মিষ্টি একটা কাছের একটা মানুষ, সবার ইমোশন হয়তো এরকম থাকে যে ওই মেয়েটা এরকম। তো এরকম কখনো পাইনি। কিন্তু আর খারাপ কমেন্টস মানে আমার আসলে কমেন্টস বেশি একটাও পড়া হয় না, শুধু নাটকের কমেন্টসগুলো পড়ি আর কি, বাট পোস্টের কমেন্টস কখনো পড়া হয় না। ট্রোল যদি হয়েও থাকে আসলে আই ডোন্ট নো, আর এটা বেশি একটা এফেক্ট করে না আমাকে, কারণ কি আমার মনে হয় যে বললাম 10টা মানুষের মধ্যে 5টা মানুষ পছন্দ করবে, বাকি 5টা মানুষ নাই করতে পারে। যখন 10টাই করবে ব্যাপারটা অ্যাবনর্মাল হয়ে যাবে। কিন্তু এই যে অল্প সময়ে সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করেছো, নাদির চৌধুরী, মনিরা মিঠু কাজ করেছো, ওদের সাথে কেমন অ্যাপ্রিসিয়েশন পাও তাদের কাছ থেকে? অনেক সুইট। ফার্স্টে ওনারা অনেক অনেক ভালো এবং অনেক সাপোর্টিভ। যেহেতু আমি ওই সাইডটা সবচেয়ে ছোটো না, তো আমার অবভিয়াসলি একটা জায়গা থাকে না যে একটু ভয়ে থাকবো, অবভিয়াসলি একটা থাকে না যেহেতু সিনিয়র, ভুল কিছু বলে ফেললাম, অথবা আমার জন্য যদি ওনাদের সিন দিতে কষ্ট হয়, বা আমার কোনো ভুল হলে যদি ওনারা প্রবলেম পড়ে, বা আমি যদি ওনার সাথে কপ আপ না করতে পারি সিনের মধ্যে, একটা সিনের মধ্যে কিন্তু সবারই সেক্ষেত্রে ডায়লগ ভুলে যাওয়া একটা চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ। এটা না একটু বলছি, আগে বলি যে ওনারা আমাকে অনেক সাপোর্ট করে, ঠিক আছে। আমি সবসময় ওনারা আমাকে শেখানোর চেষ্টা করে যে এটা এইভাবে করবা, বা ওটা আমি নিতে পছন্দ করি। আমি বলি যে আমাকে প্লিজ এটা এইভাবে একটু বলে দিবেন, এটা করে। তো ওনারা আমাকে বলে, এবং আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিংস, কজ সবাই কিন্তু শেখানোর মানুষ পায় না, ঠিক আছে। আমাকে যারা শেখায় আমার মনে হয় এটা আমার জন্য একটা ব্লেসিংস। পড়াশোনা এবং এই অভিনয় যাত্রা দুটো একসাথে ব্যালেন্স করা কঠিন মনে হয় কিনা? অনেক কঠিন মনে হয়, অনেক। এই জায়গাটায় সহযোগিতা সবচেয়ে বেশি কে করে? সবচেয়ে বেশি সহযোগিতা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আর মানে পড়ালেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা হচ্ছে আমার মনে হয় আমার ফ্যামিলি করে, ঠিক আছে। কারণ কি যখন আপনার পাশে আপনার ফ্যামিলি থাকবে, আপনার জীবনের কিন্তু এই যে মানে পরিবারই শুরু পরিবারই শেষ, ঠিক আছে না। সো আপনার সাথে যখন আপনার ফ্যামিলি থাকবে তখন কিন্তু আপনি যে কোনো কঠিন কাজ খুব সহজ করে ফেলতে পারবেন। তো ফার্স্টের দিকেও যখন করতাম তখনও পড়ালেখার প্রেশারটা এতটা ছিল না। এখন যেহেতু বড় হচ্ছি, পড়ালেখার প্রেশারটা বাড়ছে এবং কাজও বাড়ছে। তো ওইভাবে এখন হিসাব করলে একটু কষ্ট হয়ে যাচ্ছে এখন একটু ম্যানেজ করতে, কিন্তু আসলে পড়ালেখা তো সবারই দরকার। পড়ালেখা ইজ বেসিক থিং, তাই না? এটা তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা করতে হবে। আর অ্যাক্টিংটা হচ্ছে আমার প্যাশন, আমি এটা চাই, এটা আমার স্বপ্ন, এটা তো আমি ছাড়তে পারি না, তাই না? এটা আমার ড্রিম, আমি এটার জন্য এত হার্ডওয়ার্ক করেছি। এখন যেখানে আমি আছি এটার জন্য আমি আরও ছোটোবেলা থেকে চাচ্ছিলাম যে আমি এখানে থাকি। সো এই জন্য আর কি মানুষের থাকে না, মনের ইচ্ছাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমার মনের ইচ্ছাটা এখন এভাবে আছে যে আমি হচ্ছে করতে পারছি, মানে আপনি যদি ফিল করেন যে এই জিনিসটা হার্ড তাহলে এটা হার্ড, কিন্তু আপনি যদি ফিল করেন ইটস ইজি দেন ইটস ইজি। সো আমার কাছে মনে হয় যে আমি মন থেকে ফিল করি যে না, হয়ে যাবে। দুইটাই ইম্পর্টেন্ট আমার জন্য, একটাকে প্রবলেম মনে করলে চলবে না, একটাকে প্রবলেম মনে করলে চলবে না, দুইটাই অনেক ইম্পর্টেন্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি কথা চাউর হয়েছিল যে তুমি গুণী অভিনয় শিল্পী ডক্টর এজাজুল ইসলামের মেয়ে।
এটির কারণটা কি? আমাদের- শুধুমাত্র কি চেহারার মিলের জন্য এমন ধারণা? হ্যাঁ, আমাদের চেহারা মিলের জন্য এরকম একটা ধারণা। আর ভিডিওটা যেটা দেখেছিলেন হয়তো অনেক ভাইরাল হয়েছিল হ্যাঁ, এটা দেখেছি। ওনার সাথে। So, আমার মনে হয় আমাদের ফেসের রিয়াকশনটা খুব সেম ছিল, ঠিক আছে? মানে মনে হচ্ছিল যে দুজন একই রকম থাকে না, তো উনি এরকম যেরকম রিয়াকশন দিয়েছিলেন আমি ওরকম কপি করার চেষ্টা করছিলাম। কারণ কি উনি অনেক গুণী একজন অভিনেতা, তো ওনার অভিনয় কিন্তু আমি অনেক ছোটবেলা থেকে দেখি। আমরা সবাই আসলে তার অনেক ফ্যান। মানে আমি টিভি খুলে খালি ওনার নাটকই দেখতাম অনেস্টলি, কারণ আমার মজা লাগতো। মানে একটা ফানি আছে, natural। ন্যাচারাল আছে, ফানি আছে। সো আমি ওনাকে অনেক দেখছি টিভিতে। তো ওনার এই রিয়াকশনটা কপি করার আমার আসলে অনেক ইচ্ছা ছিল। সো উনি যেহেতু পাশে ছিল, তা আমি ভাবছি আমি একটু কপি করে দিই। এই জন্য আর কি আমার মনে হয় মানে এই জিনিসটা ভিডিওটা দেখে না আমি খুব আমার অনেক হাসি পেয়েছিল যে মানুষ মানে অনেক বেশি জিনিসটাকে নিয়ে সিরিয়াস হয়ে গিয়েছিলেন। তো পরে আমার সাথে কথা হচ্ছিল যে বাবা কেমন আছো, বলে হ্যাঁ আমার তো মেয়ে। ওনার সাথে আমার বন্ডিংটা খুব ভালো, উনি অনেক ভালো একজন মানুষ, ওনার বিহেভিয়ার অনেক ভালো। আর যেহেতু বললাম যে সবার কাছ থেকে শেখার কিছু আছে, সবাই কিছু না কিছু মানে মানুষ সবার কাছ থেকে শিখতে পারে, ঠিক আছে? এক একজন এক এক জিনিস শিখায় আমার কাছে মনে হয়। ঈদকে কেন্দ্র করে কোনো কাজ করা হয়েছে কিনা? হ্যাঁ, ঈদকে কেন্দ্র করে করা হয়েছে ফ্যামিলি ম্যানের মিতালি চরিত্রটা আমি প্লে করেছি। ও খুব মজার একটা মেয়ে, আমার মনে হয় ওখানে আপনাদের খুব মজা লাগবে। ও একটু বেশি মজার একটা মেয়ে, অনেক মজার মজার সিন আছে। দর্শক যেরকমটা হাসবে ততটুকুই কান্না করবে আশা করি। এই তো তোমার ছোট পর্দা দিয়ে অভিনয় যাত্রা শুরু হলো, বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে কিনা? বড় পর্দায় কাজ করতে ইচ্ছা আছে, কিন্তু অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু আমার মনে হয় আগে আরেকটু সময় এর যাক, দরকার। আরেকটু সময় যাক, এখন অনেক পথ বাকি আমার, এখন আগে যাই। আর ভবিষ্যতে কি হয় এটা তো আসলে বলতে পারি না, আল্লাহ জানে। এই যে আজকে আপনাদের সাথে এখানে আছি, এটাও তো একটা ফিউচারের ব্যাপার ছিল, 1 মাস আগেও জানতাম না। সো 1 মাস পরে কি হবে এই ব্যাপারে আসলে আমার ধারণা নেই। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। কিছু চিন্তাভাবনা আছে, দোয়া করবেন যাতে ওভাবে পূরণ করতে পারি, ওভাবে লাইফটা লিড করতে পারি। তোমার কোনো পোষা প্রাণী আছে কিনা, বা তাদের প্রতি তুমি সময় কতটুকু দিতে পারো? আমার একটা পোষা প্রাণী আছে, নাম কি তার? ওর নাম হচ্ছে টাইগার। ওকে, মানে ক্যাটের নাম টাইগার? হ্যাঁ, ক্যাটের নাম টাইগার। ওকে। ওকে না টাইগার ডাকলেও আসে না, কি রাখতে হয়? ওকে একটু ইশারায় ডাকতে হয়। ক্যাট না নর্মালি অনেক বেশি অ্যাফেকশন পছন্দ করে, তাই না? যে একটু ধরবো, কোলে নিয়ে আদর করবো, ও পছন্দ করে না। ও লিটার আমাকে দূরে সরে চলে যায়। ইভেন ক্যাটরা কিরকম হয় যে ঘুমাতে চায়, মানে একটু আদর পেতে মানুষের চায়। সাথে আদর পেতে চায়। ওকে যদি আমি জোর করে কাছে নিয়ে আসি, ওনার দূরে চলে যায়। ইভেন ওর ব্লু আইজ আছে। ওকে। ওর আইসগুলো অনেক মানে ওর আইসগুলো ব্লু, অ্যান্ড ওর আইসগুলো সবচেয়ে বেশি আমার ফার্স্টে নজর কেড়েছিল। আর ওকে আমার আসলে অ্যাডপ্ট করার কোনো প্ল্যান ছিল না, আমি ওকে দেখেছিলাম। তো এরকম থাকে না যে কিছু জিনিস বা দেখার পর মনে হয় কি যে না, আমার মনে হয় ওকে অ্যাডপ্ট করতে হবে আমার মন Just like থেকে। window shopping। হ্যাঁ 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 হ্যাঁ, তো আমার এরকম ফিল হয়েছে যে ঈদের জামা দেখার পর যখন হ্যাঁ। না এই জামাটাই মনে হয় কিনতে হবে, এটাই চাচ্ছিলাম। হ্যাঁ, এটাই চাচ্ছিলাম আর কি। তো ওরকম একটা ব্যাপার ছিল ওকে পালানি আর কি। যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না কোনো পেট পালার, বাট সাডেনলি আমার মন থেকে বলেছে যে দিস ইজ ইয়োর ক্যাট, তোমার পালা উচিত। সো ওকে যখন আমি এরকম করি তখন আসে, তখন আসে, আচ্ছা, আর বুঝেছি। নর্মালি আসে না। অভিনয়ের এই যাত্রাটায় বা অভিনয় যে করছো, দর্শকদের সাপোর্ট কেমন পাও? দর্শকদের সাপোর্ট অনেক বেশি পাই। আর এত সাপোর্ট যে পাই এটা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখলে তো মানে বোঝা যায়, বাট সেরকম বোঝা যায় না। কখন বুঝতে পারি জানো? যখন আমি বাহিরে যাই, যখন আমি বাহিরে যে মাস্ক খুলি, তখন আমি বুঝতে পারি যে আমি মানে আমাকে মানুষ চিনছে। আমি ফারহানা। আমি ফারহানা। মানুষ আর কি চায়, তাই না? ভালোবাসা চায় মানুষের কাছ থেকে। সো আমি যখন মানে হাঁটি তখন দেখি কি মেয়েগুলা ও মাই গড দিস ইজ সো সুইট। অ্যান্ড ওরা যখন আমার সাথে সে কথা বলে তুমি ফারহানা না, আমার খুব ভালো লাগে। এবং আমি বলি যারা আমাকে চিনতে পারবেন আমার সাথে প্লিজ এসে কথা বলবেন। আর আমি তো বুঝি না যে আমাকে চিনতে পেরেছে কিনা, তাই না? ওরা কথা বললে তারপর আমি বুঝি যে আমাকে চিনতে পারছে, তার মানে মানুষ দেখছে আমাকে, তখন আমি বুঝি। So, আমার কাছে এটা অনেক সুইট মনে হয় যখন মানুষ এসে ছবি তুলে আমার সাথে কথা বলে এবং আমাকে বলে মানে আবার আমার থেকে যারা ছোট ওরাও মাঝে মাঝে আসে, বড়রাও আসে, ছোটরা যখন আসে তখন আরও বেশি ভালো লাগে যে আপু আমি তোমাকে দেখি, আমার না অনেক ইচ্ছা তোমার মতো হয়। তখন আমার মনে হয় হ্যাঁ এরকম মানে তার মানে আমার মনে হলো যে আমি একটা ইন্সপিরেশন হতে পারছি, তাই না? মানুষদের জন্য কারো আইডল হচ্ছে। আইডল হচ্ছি। আমাকে বলে আপু তোমার অভিনয় দেখি, আমারও খুব ইচ্ছে এরকম করে। আমি বলছি পারবা ইনশাল্লাহ পারবা। কারণ কি আমার মনে পড়ে আমিও এরকম এক সময় ছিলাম,
আমি ওরকম অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখলে আমার মনে হতো আমিও একদিন করতে চাই, প্লিজ, আমার খুব ইচ্ছা। তো তখন যেভাবে মানুষ উৎসাহ দিয়েছে আমাকে এবং আমি এখন ওদেরকে উৎসাহ দিচ্ছি, তখন আমার মনে হয় যে না, আলহামদুলিল্লাহ, মানুষ এর থেকে বেশি আসলে লাইফে বেশি কিছু চায় না। তোমার এই অভিনয়ের যাত্রাটা আরো অনেক সুগম হোক, আমরা তোমাকে আরো বড় কাজে দেখতে চাই এবং তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদেরকে একটু ঈদের শুভেচ্ছা জানিয়ে দিবে। সবাইকে ঈদ মোবারক, এবং যে যেখানে আছেন, যেখানে ঈদ পালন করছেন পরিবারের সঙ্গে, আমার শুভাকাঙ্ক্ষীরা, আশা করি অনেক ভালো ঈদ উদযাপন করবেন আপনারা, এবং আপনাদের জীবনেও যাতে আপনারা যেসব চান ওগুলো পান, এবং আমি যেসব চাই সেসব যাতে আমি পাই, আমার জন্য দোয়া করবেন, এবং আমার আগামীর পথ যাতে আরও সুন্দর হয় সেজন্য দোয়া করবেন, এবং আপনাদেরকে যাতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ ইশরাত অতিথি, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে ঈদ মোবারক এবং পরিবারের জন্য ঈদ মোবারক, অনেক শুভকামনা। দোয়া করবেন। থ্যাংক ইউ। দর্শক, এ ছিল আমাদের আজকের ঈদ আয়োজনে, সঙ্গে থাকুন সময়ের।